ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্ময়। দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিলে জানতে চাইবে ঢাকা, ট্রাইব্যুনালে বিচারের জন্য চেষ্টা হবে ফেরানোর। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময়, বললেন দেশকে অশান্ত করার চেষ্টা সর্বোচ্চ চালাবে লুটপাটকারীরা। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে না, এই সুযোগ যেন হাতছাড়া না। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকে না। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা, চাঁদাবাজি ও সাম্প্রদায়িক দাঙ্গার অপচেষ্টা রুখে দেয়ার হুঁশিয়ারি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, তারা চায় না দেশে গণতন্ত্র ফিরুক, কলারোয়ায় ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান। সংবিধান সংস্কার ও নির্বাচনের প্রতি আস্থা ফেরানোর পরিকল্পনা সরকারের, ছাড় পাচ্ছে না দুর্নীতিবাজ লুটেরা, দায়িত্বের 1 মাসে 2 উপদেষ্টার অভিমত। কক্সবাজার সীমান্তে আবারও অস্থিরতা, গেল 24 ঘন্টায় 2 শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, অপেক্ষায় আছে আরও অনেকে। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাঁধার কোনো শঙ্কা নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন কোন প্রেক্ষাপটে এই কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে। গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ সিং। তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এ মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান তিনি। বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে, তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখি। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। জানান জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে 10 থেকে 12 জনের একটি দল যাবেন, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না। আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতার চাইবে প্রসিকিউশন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।
এরই মধ্যে পরিবর্তিত সময়ে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে প্রসিকিউশন। অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা, এটা একটা চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। তাজুল ইসলাম বলেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ আরেক প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের। এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়, কারণ তারা এর ইতিপূর্বে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। বিচার প্রক্রিয়ায় অপরাধীদের বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে জানায় প্রসিকিউশন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। তরুণদের প্রাণের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে যারা লুটপাট করেছে, বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবিনিময়। রোববার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় এই সভা। অংশ নেন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কেরা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মতামত। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। যে আন্দোলন আমরা করেছি, যে গণ অভ্যুত্থান করেছি, আন্দোলন একটা রাজনীতির অংশ, সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। ছাত্র আন্দোলনে নিহত বা আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল, আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ না হচ্ছে, ছাত্র জনতাকে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল। আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। বাংলাদেশের তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয়, নতুন পৃথিবীও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সরকারের কাজ যাতে ধীরগতির না হয়ে যায়, সে বিষয়ে নজর দিয়ে প্রতি মাসে অন্তত একটা চিঠি লিখতে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা সহ সরকারের নানা কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন বলেও তিনি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। জানান, মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে মত প্রকাশ করেছেন। সরকার তাদের মতামত নিয়েই সামনের দিনে কাজ করতে চায়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষকদের রাজনীতি ও ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। মাহফুজ আলম জানিয়েছেন, শিক্ষার্থীরা আলোচনায় বলেন, মব কখনো বিচার পদ্ধতি হতে পারে না, তাই অপরাধীদের ধরে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া মামলার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নিয়ম মেনে মামলা করা হবে বলেও জানিয়েছেন তারা। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা তৈরির চেষ্টা চলছে। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। স্যার বলেছেন যে সার্ক যেই সংস্থা আছে এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। স্টুডেন্টরা করছেন, প্রাইভেট ইনিশিয়েটিভে কিছু লিস্ট হচ্ছে, আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন আপনারা তারাও তাদেরকেও লুক আফটার করা হবে এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রথম দিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ সফর করেন তারা। চট্টগ্রাম জেলার ছাত্র জনতার সাথে সভায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজি ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টাকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি বলেন, আগামীর ছাত্র রাজনীতি কোনো দল নয়, ছাত্ররাই নিয়ন্ত্রণ করবেন। এদিকে মুন্সিগঞ্জেও সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় করেছেন সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের প্রথম দিনে চট্টগ্রামে লালদিঘি ময়দানে ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ সহ অন্য সমন্বয়করা। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি রাষ্ট্র সংস্কারেও সবাইকে একসাথে কাজ করতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টা ও সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে, তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। এদিকে মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রের স্বার্থের সাথে সংবিধানের সাংঘর্ষিক ধারাগুলো পরিবর্তনের তাগিদ দেন সার্জিস। যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে, ওই রকম কোনো না কোনো ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? যদি আপনারা না চান, তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। এর আগে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেন সার্জিস সহ অন্য সমন্বয়করা। সাক্ষাৎ করেন আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে। এছাড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় এবার গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক
সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ৫৫ সদস্যের কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কমিটির যাত্রা শুরু হয়। নেতারা জানিয়েছেন, এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ফ্যাসিস্ট রাজনীতি দূর করে দেশে রাজনৈতিক সংস্কারে তরুণদের নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার আন্দোলন ও পরে গণ অভ্যুত্থানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের নিয়ে এবং সারা দেশের বেশ কিছু তরুণকে নিয়ে গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছিলেন গণ অভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা রক্তাক্ত লাল হয়ে গেছে, ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে। পরে ঘোষিত হয় ৫৫ সদস্যের কমিটি। আহ্বায়ক করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসির আব্দুল্লাহ নামে পরিচিত। সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তারই সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা। মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে। নেতারা জানান, এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ভবিষ্যতে রাজনৈতিক দল হবে কিনা তা পরে দেখা যাবে। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। ফ্যাসিস্ট রাজনীতির বিলোপ করে রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা, এই স্লোগানে নাগরিক কমিটির সাথে জড়িতরা বয়সে সবাই তরুণ। রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দল সংস্কারে যারা রাখতে চান ভূমিকা। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। কেন্দ্রীয় কমিটিতে আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে 2 জনকে রাখা হয়েছে। আছেন আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কমিটি দেওয়া হবে বলে জানান নেতারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় কারামুক্তির পর সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম সহ অন্যান্য মুক্তিপ্রাপ্তদের গণসংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। কলারোয়ায় আয়োজিত জনসভায় ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি বলেন, কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, দেশে গণতন্ত্র ফিরুক, তারা তা চায় না বলেও উল্লেখ করেছেন তিনি। মাঠে তখন জনতার ঢল। ভিডিও কনফারেন্স যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে স্বাগত জানালেন দলীয় নেতাকর্মী সমর্থকদের। সাতক্ষীরার সাবেক এমপি তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়ার ঘোষণা দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির নেতাকর্মীদের দেয়া হয় কারাদণ্ড। সাবেক এমপি হাবিবকে দেয়া হয়েছিল 70 বছরের দণ্ড। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাকি জামিনপ্রাপ্তদের নিয়ে আজকের এই গণসংবর্ধনা। যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে, ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাতক্ষীরার আমের কথা বলেন তারেক রহমান, বলেননি চিংড়ি মাছের কথাও। এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয়,
ক্ষীর সাপাতি নামে একটি আম, ল্যাংড়া আম, যা এই দেশের মানুষ, এই এলাকার মানুষ সমগ্র বাংলাদেশে যা সরবরাহ করেন, বাংলাদেশের মানুষের ঘরে ঘরেই সুস্বাদু আম পৌঁছে দেন। হাত দিয়ে তৈরি মাটির টালি নিয়েও কথা বলেন এই নেতা, তুলে ধরেন সুন্দরবন নিয়ে সম্ভাবনার কথাও। মাটির তৈরি টালি, যে টালি বিদেশিরা তাদের ঘরের উপরে ব্যবহার করে, এই এলাকার মানুষ তাদের নিজস্ব শ্রম, তাদের নিজস্ব মেধা দিয়ে এই টালির শিল্প তুলে ধরেছেন। সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। অন্তর্বর্তী সরকারের 1 মাসে নানা সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন 2 উপদেষ্টা। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স করার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছাড় পাচ্ছে না দুর্নীতি লুটপাটের সাথে জড়িতরাও। অন্যদিকে এলজিআরডি উপদেষ্টা AF হাসান আরিফ জানিয়েছেন, সংবিধান সংস্কার ও নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে, তবে কতটা পরিবর্তন হবে তা নির্ভর করবে ছাত্র জনতার মতামতের উপর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ খাতে বড় সমস্যা ছিল পাচার। দুর্নীতির মাধ্যমে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এই সময়ে। এক্ষেত্রে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনা, এনবিআর ও ব্যাংক খাত সংস্কারে আলাদা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিছু কিছু ধরা পড়ছে না তেমন তো না, টের পাচ্ছেন না। কিছু কিছু টাকা চলে গেলে, এটা মার করতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণও গুরুত্ব পেয়েছে সরকারের কর্মপরিকল্পনায়। এক্ষেত্রে নানা পদক্ষেপের কারণে দাম কমা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। চাঁদাবাজি এগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হয়তো সময় লাগবে। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি, ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। সরকারের 1 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টাও। জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসবে কিনা তা নির্ভর করবে ছাত্র জনতার উপর। সংবিধান সংশোধন ও নতুন করে লেখার সিদ্ধান্ত জনমতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেওয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কিভাবে জানা যায়, তাদের মতামত কি। এলজিআরডি উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা চ্যালেঞ্জের, এক্ষেত্রে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয়, ভালনারেবল, মাত্রা হয়তো কম বেশি হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা অনেক, কিন্তু 1 মাসে প্রাপ্তি কতটুকু? বিশেষজ্ঞদের এবং বিশ্লেষকদের অভিমত, এখনই মূল্যায়নের সময় হয়নি। তারা চান দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা। বলছেন, সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, কেননা এরই মধ্যে ক্ষমতার নানা কেন্দ্র তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এ কারণেই অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীর গতি। তারা বলছেন, গণহত্যার বিচারে সুনির্দিষ্ট মামলা এবং সঠিক তদন্তের উপরে জোর দিতে হবে। আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা সুশাসনের সম্পূর্ণ ধসের আক্রান্ত হয়েছিলাম। আমরা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের আক্রান্ত হয়েছিলাম। তো সংস্কার শব্দটা কিন্তু একমাত্রিক করলে চলবে না। রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার। আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এই জন্যই 3 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর কথাগুলো আছে। আর কিছু কিছু লোক তো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো এগুলো বলবেই। রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে। এই যে 350 জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার।
তবে কাঙ্ক্ষিত সংস্কারের রোডম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে। অনেকগুলো পাওয়ার সেন্টার, তো এখানে ধরেন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার, কিছু রাজনৈতিক দল আছে এরা পাওয়ার সেন্টার, ছাত্ররা একটা পাওয়ার সেন্টার, সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার, এখানে কিছু বিদেশিও ইনভলভ আছে বলে আমরা শুনি। তো সুতরাং সিচুয়েশনটা ভোলাটাইল। বিভিন্ন জন অ্যাক্টিভ আছে, প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবারও প্রয়োজন আছে, কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক ব্যবস্থা তো তৈরি করতে হবে। মানে এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতা কেন্দ্র অনেকগুলো হলো, এটা তো এক ধরনের বিশৃঙ্খলার দিক হয়। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশে এরই মধ্যে কমিটি গঠন করেছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতিতে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুরের। গুরুত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপরও। এই মুহূর্তে মানুষের প্রাত্যহিক প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা সেটা শুধু ব্যাংকিং সেক্টর রিফর্ম করলাম শুধু তা না, সংস্কার হবে তারপর সচল হবে এভাবে চিন্তা করলে হবে না। মাঠ প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন। হোসেন জিল্লুর বলছেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঢালাও মামলা যেন এসব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করে। ওই আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার হয়, শিকার হয়, সেই বাস্তবতা তো আমরা চাই না। সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিষয় আছে এবং সেখানে সেগুলো আবার সঠিকভাবে প্রক্রিয়াটাও চালানোর বিষয় আছে। বিশ্ব তো আমাদেরকেও দেখছে। আক্রোশ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অনুরোধ তাদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যেন ব্যর্থ ও বিপর্যস্ত না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নিজেদের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা ও সংবিধান কেমন হবে সেসব বিষয়ে অবিলম্বে আলোচনায় বসতে হবে বলে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে এবি পার্টি আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস কেমন গেল আর কি করা যেত এসব বিষয়ে ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনো কিছু জায়গাতে সেই দুষ্টু লোকেরা রংপথ দিয়ে বসে আছে। সভায় শীর্ষ নেতারা বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু কিভাবে রাষ্ট্র গণতান্ত্রিক হবে তা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আপনারা একটা দৌড় শুরু করেছেন, কিন্তু কোথায় আপনারা থামবেন, কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে, কোথায় বিরতি দিতে হবে, এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া, পরিষ্কার হিসাব থাকা দরকার। আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে, বিভ্রান্ত করবার চেষ্টা করছে, এগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না। বাংলাদেশের কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন। সহযোগিতা করব এই সরকারকে, যাতে তারা ভালো কাজ করে অতি দ্রুত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারেন। সভায় নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা ও সময়সীমা দ্রুত জানাতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রের মালিকানা। আমি যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না, যদি সেই দল ক্ষমতায় যায়ও, যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না, সেটা গণতন্ত্র নয়। প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে তার জন্য কতদিন লাগবে সেটা বলে। গেল 15 বছরে গুম খুন আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে মামলা ও বিচার কাজের গুণগত পরিবর্তনের দাবিও জানান তারা। সবচাইতে বড় বিবেচ্য বিষয় সেটা হলো আমাদের সার্বভৌমত্বের সংকট।
সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করেনি। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার কাজ চলছে, নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। এর অংশ হিসেবে ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এতে 95% গ্রাহকের আমানত সুরক্ষা পাবে। ফোর্সগুলো গঠন করার কথা আমি বলছিলাম আগে, সেই ব্যাপারে আমরা কিছু অগ্রগতি করেছি। আমরা আমাদের এক্সটার্নাল ফান্ডিং ও মোবিলাইজেশনের পথে আছে। সেই কনফিডেন্স ফিরিয়ে আনাটা আমাদের একটা লক্ষ্য ব্যাংকিং খাতের উপর। আমাদের যারা ডিপোজিটর তাদের যেন আস্থাটা ফিরে আসে। আবারও সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ার ফলে দলে দলে সীমান্তের এপারে চলে আসছে তারা। গত কয়েকদিনে ঢুকেছে অন্তত 8,000 রোহিঙ্গা। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের পার করে আনছে স্থানীয় দালালরা। মিয়ানমারে সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির চলমান যুদ্ধের মধ্যে নৌকা নিয়ে নাফ নদ অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 2 শতাধিক সহ এরই মধ্যে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকেছে কমপক্ষে 8,000 রোহিঙ্গা। অত ফিলিং মারে রুম ভাড়ার মানুষ মরে যার আর মগবাগি নিয়ে লাগে আসে মগবাগি নিয়ে আসে মগবাগি মরতঙ্গি ধরে ধরে লেগে ডুম মারি যে আন মালা হোক যে দিয়ে যাবে ডন মাই হবো যে মাই হবো মরে গিয়ে যে মরে যাবে তার বেড়ে যে অস্তর হচ্ছে যে। অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের দাবি, তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, নির্যাতন, নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন। মিলিটারি মারলিও তারা মারে তো হিয়ানো ডরে নিয়ে যে তো ঠিয়ানাই দিয়ে হিসাবে আইও না ঘরের তো এখন জানো হারা ঘরের তারা বেশি হইষ্টমতা আছে। গদুয়ার বোম ভরে জ্বলি গিয়ে আর বেড়াইন তাই না মগবাগি ধরে ফেলাই খবর না পাই তারা মন্ডু গিয়ে দিয়ে হেরিয়ে যখন তাই না ভারের জানলাম বাঁচাবালা বলে ওরা এড়ে দেয়। জনপ্রতি 5 থেকে 10,000 টাকা করে ট্রলার ভাড়া দিয়ে আসছেন রোহিঙ্গারা। পার করতে দালালরাও নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। বাংলাদেশে ঢুকে আশ্রয় নিচ্ছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। কিছু বার উদ্যোগ হাঁচ থেকে জন্ম দিলে ভিতরে গেলে আর জন্ম দিলে বার থাকে তোর 5 জন করবেন দি এখন যদি আরো 5 জন আসে গেলে করি আর মারিব নড়িব তো বেশি তঙ্গিস থাকে খানা মিনা তারা চলাই বেশি তঙ্গিস। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গা বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে অনুপ্রবেশ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। আমরা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি, যার কারণে আমরা রোহিঙ্গা চাই না। এই রোহিঙ্গাদের যে রণক্ষেত্র, রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড খুব দ্রুত আমি সরকারের কাছে আবেদন জানাবো বন্ধ করার জন্য। শহীদুল সুমন, যমুনা নিউজ। বাংলাদেশের গ্যাস খাত ও পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নে $956 মিলিয়ন দেবে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। ঢাকা নারায়ণগঞ্জ গ্যাস লাইন এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং ঢাকা ওয়াসার প্রকল্পে অর্থায়নও করা হবে। ব্যাংকটির সাধারণ সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 28 থেকে 31 আগস্ট দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 9ম সাধারণ সভা। এতে যোগ দেন অর্থ সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীর নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানিয়েছেন 3টি প্রকল্পে অর্থায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনডিবি। বাদীদের ড্রোন হামলায় প্রাণহানির ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন, বাড়িয়েছে তল্লাশি অভিযান। অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করেছে আসাম রাইফেলস। চূড়ান্ত সহিংসতার সময় রাজ্যটির দিকে ন্যূনতম নজর দিচ্ছে না মোদী সরকার, বরং অব্যাহত রেখেছে বিভক্তির রাজনীতি, অভিযোগ কংগ্রেসের। এখনও থমথমে পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সহিংসতাকারীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সেনা হেলিকপ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করলেও বিচ্ছিন্নতাবাদীদের হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে মণিপুর পুলিশ। চালিয়েছে পরীক্ষাও। কেনা হবে আরও কয়েকটি অ্যান্টি ড্রোন গান। গত কয়েকদিনের সহিংসতার জেরে রাজ্য পুলিশ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরও সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন সিনিয়র কর্মকর্তারা। এমনকি আমাদের এডিজি আইজিও বিষ্ণুপুর, জিবিরাম ও ইম্ফলে টহল দিচ্ছেন।
গত কয়েকদিন ধরে আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর পরিস্থিতি। শনিবার জিরিবামে ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক মর্টার, রকেট ও ড্রোন ছোড়ে বেসামরিক এলাকায়। পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র, যার মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, পিস্তল, বন্দুক, স্বল্প ও দূরপাল্লার মর্টার, রকেট বোমা ও ড্রোন। বিরোধীদের অভিযোগ, সরকারের হিংসাত্মক রাজনীতির কারণেই জ্বলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। নিজ দেশের রাজ্যের চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে মোদি প্রশাসন, এমন দাবি কংগ্রেসের। প্রকৃত দায়ী ভারতের সরকার। তারা 60,000 সেনা পাঠিয়েছে। তাদের উপস্থিতির পরও সহিংসতা থামছে না। রাজ্য সরকারের কাছ থেকে অবৈধভাবে ক্ষমতা কেড়ে নিয়েছে তারা। সেনা, বিশেষ বাহিনী আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। যে কেউ এসে বোমা মেরে সাধারণ মানুষকে মেরে চলে যাচ্ছে। সরকার গুরুত্বই দিচ্ছে না। প্রধানমন্ত্রী মণিপুর সফরে আগ্রহী নন। তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। মূলত বিশেষ অর্থনৈতিক সুবিধা, সরকারি চাকরি ও শিক্ষায় কোটা ইস্যুতে গত বছর আদালতের এক রায়ের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় আদিবাসী গোষ্ঠীর মর্যাদা চাওয়ায় প্রতিবাদ জানায় পিছিয়ে থাকা কুকি ও নাগা জাতিগোষ্ঠী। তাদের অভিযোগ, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতে। এই ইস্যুতে গত বছর মে মাস থেকে চলমান বিবাদ সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে 225 জনের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 60,000 মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।